বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আল মাহমুদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞান এই অধ্যায়ের উপর ক্লাস নেব। তো তোমরা জানো ইতিমধ্যে আমি এই অধ্যায়ের উপর আরেকটি ক্লাস নিয়েছি। আজ আমার এই অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাস। তো শিক্ষার্থীরা, মূল পাঠে যাওয়ার আগে আমি তোমাদের কয়েকটা ছবি দেখাতে চাই। কয়েকটা ছবি দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? একটা জানালার ছবি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো ছবিটা? জি স্যার। হ্যাঁ, তো এই যে জানালার ছবিটা দেখা যাচ্ছে, এখানে জানালা দিয়ে আলো প্রবেশ করছে। তো দেখো, এই যে আমি দেখাচ্ছি মাউস পয়েন্টার দিয়ে, যে এই জায়গাগুলোতে অনেক বেশি আলো, আর এই যে এই মাঝখানে যে জায়গাটা, এখানে একদম গাঢ় ছায়া। আবার পাশ দিয়ে দেখো হালকা আলো এবং ছায়া এরকম তৈরি হয়েছে। তো এখানে আমরা এই ধরনের ঘটনা আমরা নিজেরাও প্রায় দেখি, তাই না? এরকম কোন একটা দরজা যদি খোলা থাকে বা জানালা যদি খোলা থাকে, সেখানে কোন একটা অস্বচ্ছ বস্তু যেমন একটা বই বা টেবিল কিছু যদি থাকে, তাহলে মেঝের উপরে বা দেয়ালে যে ছায়াটা পড়ে, এই ছায়ার মধ্যে দেখা যায় মাঝখানের দিকে বেশ গাঢ় ছায়া আর পাশের দিকে হালকা আলো, হালকা ছায়া এরকম তৈরি হয়েছে। এরকম দেখি না আমরা প্রায়? এরকম দেখি তো, তাই না? আচ্ছা, তো এরকমই আরেকটা ছবি দেখো। এই যে দেখো, জি স্যার, একটা দরজা কিছুটা ফাঁকা রয়েছে। এই ফাঁকা দিয়ে বাইরের আলো যখন প্রবেশ করছে, দেখো জায়গায় জায়গায় আলো ছায়া এরকম সৃষ্টি হয়েছে। এই যে আলো ছায়া সৃষ্টি হয়েছে, এটাও আমরা দৈনন্দিন জীবনে দেখি। যদি দরজাটা একটু হালকা বন্ধ রাখা হয়, সামান্য একটু ফাঁকা রাখা হয়, তখন আলোটা এভাবে আলো ছায়ার সৃষ্টি করে। আচ্ছা, এগুলো কিসের কারণে হচ্ছে সেগুলো আমরা আলোচনা করব। আরো দুইটা ছবি দেখে নেই। দেখো, এখানে আমি একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা খেয়াল করো। এখানে এইটা হলো একটা আলোর উৎস। দেখো, হলুদ রং দিয়ে দেখানো হয়েছে। হলুদ, এটা হচ্ছে একটা আলোর উৎস, অর্থাৎ একটা বাল্ব অথবা একটা মোমবাতি বা যে কোনো একটা আলোর উৎস। আচ্ছা, এইখানে একটা অস্বচ্ছ বস্তু, মানে হলো যে একটা বল বা একটা কিছু। তো দেখো, এই যে এইখানে একটা বোর্ডের মতন দেখানো হয়েছে, এটা হলো পর্দা। এই পর্দার উপরে যে বলের ছায়াটা পড়লো, খেয়াল করে দেখো মাঝখানে গাঢ় ছায়া আর এর পাশ দিয়ে হালকা হালকা ছায়া। এই যে হালকা ছায়া পড়েছে, ঠিক আমরা যেরকম ভাবে দেখলাম জানালার বেলাতে, দরজার বেলাতে এরকম ঘটনাই ঘটে। তো এরপরে আরেকটা ছবি দেখো। আমরা এটা মাঝে মাঝে দেখে থাকি, যখন আকাশে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘ আছে, তখন মেঘের মধ্যে হালকা আলো হালকা ছায়া এরকম ঘটনা তো আমরা দেখি, তাই না? আচ্ছা, আবার ঠিক একই রকম মনে করো অনেক গাছপালার ওই দিকে হচ্ছে সূর্য, আর বিপরীত দিক থেকে যদি আমরা দেখি, তাহলে সেখানেও হালকা আলো হালকা ছায়া এরকম ঘটনা ঘটে। তো এরকম এগুলো সবই আমরা প্রাকৃতিক কতগুলো ঘটনা দেখলাম। এখন আমরা এটা জানবো, সেটা হচ্ছে এই যে প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে, সেটা কিসের কারণে ঘটে। এই যে প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে, আলো প্রবেশ করার সময় কোথাও গাঢ় ছায়া, কোথাও হালকা ছায়া, এরকম ঘটনাগুলো ঘটে। এর কারণটা পদার্থবিজ্ঞানের ভাষায় এর কারণটাকে বলা হয়েছে অপবর্তন। অপবর্তনের কারণেই এই ঘটনাটা ঘটে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা, সেটা হলো অপবর্তন। আজকের টপিকটা তাহলে লিখে নাও। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অপবর্তন। তো শিক্ষার্থীরা, আজ আমরা অপবর্তন নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে এই যে এর আগে যে প্রাকৃতিক ঘটনাগুলো দেখালাম, অপবর্তনের কারণে কিভাবে এই ঘটনাগুলো ঘটে বা অপবর্তন বিষয়টা কি, এই বিষয় সম্পর্কে তোমাদের আলোচনা করব। আরেকজন জয়েন করেছো। আচ্ছা, তো দেখো
যেটা বলছিলাম যে অপবর্তনের যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো তোমাদের দেখাবো কিভাবে হয়। এই প্রাকৃতিক ঘটনাগুলোই অপবর্তনের সাহায্যে আমরা ব্যাখ্যা করব। তো এখানে দেখো আমরা মাঝখানে যে চিত্রটা দেখিয়েছিলাম, একটা আলোর উৎস, এটা একটা আলোর উৎস, এটা একটা অস্বচ্ছ বস্তু যেমন বল, একটা বল, আর এই পাশে হলো দেয়াল। তো সাধারণভাবে এই বস্তুটার এই বস্তুটা থেকে, এই উৎস থেকে যখন এই বস্তুটার দিকে আলো যায়, তখন আমরা প্রান্তীয় দুইটা আলোক রশ্মি চিন্তা করি। দেখো এই পাশ থেকে একটা আলোক রশ্মি এই বলের কিনারা ঘেঁষে এদিকে চলে গেল, এই পাশ থেকে আরেকটা আলোক রশ্মি বলের কিনারা ঘেঁষে চলে গেল। তাহলে স্বাভাবিকভাবে এই মাঝখানের যে জায়গাটা, এখানেই ওই বলের ছায়া পড়ার কথা। কিন্তু আমরা একটু আগের চিত্রে দেখলাম, আসলে দেখা যায় কি যে এই সম্পূর্ণ জায়গা জুড়ে গাঢ় ছায়া পড়ে না, মাঝখানে গাঢ় ছায়া তৈরি হয় আর চারপাশে একটু হালকা আলো ছায়ার সৃষ্টি হয়। সেটা কিভাবে হয়? দেখো দেখা যায় কি এই পাশ থেকেও কিছু আলো এখানে যায়, এই পাশ থেকেও কিছু আলো এখানে যায়। এই যে মাঝখানের যে জায়গাটা, এই মাঝখানের জায়গাতে এই আলোর উৎস থেকে, মাঝখানের জায়গা থেকে আলোর উৎস থেকে একেবারেই কোনো আলো এখানে পৌঁছাতে পারে না। আর এই পার্শ্ববর্তী যে জায়গাগুলো, সেখানে হালকা হালকা আলো পৌঁছেছে, ফলে সেখানে হালকা আলো হালকা ছায়ার সৃষ্টি হয়। মাঝখানে যে জায়গাটা, এখানে আলো একেবারেই প্রবেশ করে না, এই জায়গাটাতে তৈরি হয় গাঢ় ছায়া, আর আশেপাশে তৈরি হয় হচ্ছে হালকা আলো ছায়ার সৃষ্টি হয়। এটাই হচ্ছে অপবর্তন। অর্থাৎ অপবর্তনের মূল কথাটা কি সেটা আমরা জানার চেষ্টা করি। অপবর্তনের মূল কথা হলো যে আলোর উৎস থেকে যখন কোনো একটা আলোক রশ্মি কোন একটা অস্বচ্ছ বস্তুর কিনারা ঘেঁষে যায়, তখন আলোক রশ্মি কিছুটা দিক পরিবর্তন করে। দেখো সোজা চলে যাওয়ার কথা ছিল এদিকে, কিছু আলোক রশ্মি বেঁকে এদিকেও যাচ্ছে, সোজা দিকে যাওয়ার কথা ছিল, কিছু আলোক রশ্মি বেঁকে এদিকেও যাচ্ছে। এই যে একটা অস্বচ্ছ বস্তুর কিনারা ঘেঁষে আলোক রশ্মিটা বেঁকে যায়, অর্থাৎ দিক পরিবর্তন করে, এই দিক পরিবর্তনের ঘটনাকেই বলা হয় আলোর অপবর্তন। এটিকে বলা হয় আলোর অপবর্তন। আচ্ছা, তাহলে এই অপবর্তন কাকে বলে এটা আমরা জানলাম। আমি বিষয়টা আবার বলি, দেখো এটা পরিষ্কার হওয়া ভালো করে। আলোক রশ্মি যখন কোনো অস্বচ্ছ বস্তুর কিনারা ঘেঁষে যায়, তখন ওই অস্বচ্ছ বস্তুর কিনারা ঘেঁষে যাওয়ার সময় কিছু আলোক রশ্মি ওই অস্বচ্ছ বস্তুর কিনারা দিয়ে বেঁকে যায়। আলোক রশ্মির এই বেঁকে যাওয়া বা দিক পরিবর্তনের ঘটনাকেই বলা হয় আলোর অপবর্তন। আচ্ছা, আলোর অপবর্তনের সাহায্যে কোন একটা আলোর উৎস থেকে নির্গত যে আলোক তরঙ্গ, তার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি আমরা, তার প্রকৃতি নির্ণয় করতে পারি, এগুলো আমরা নির্ণয় করতে পারি। আমরা এটা দেখবো কিভাবে নির্ণয় করা যায়। তাহলে আসো আমরা এখন দেখি কিভাবে আলোর অপবর্তনের সাহায্যে একটা অজানা আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায় অথবা অন্যান্য বৈশিষ্ট্যগুলো জানা যায়, এটা আমরা দেখি। আচ্ছা, আলোর অপবর্তনের জন্য দুই ধরনের পরীক্ষা করা হয়। প্রথমটা হলো একক চিরের দরুন অপবর্তন। একক চিরের দরুন অপবর্তন অর্থাৎ একটা চির বা ছিদ্র করা হবে, ওই ছিদ্রের ভিতর দিয়ে আলো যখন যাবে তখন অপবর্তন হবে, এটা একটা পরীক্ষা। আর আরেকটা পরীক্ষা রয়েছে, সেটাকে বলা হয় অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং বলা হয়, গ্রেটিং। সেটার মাধ্যমে অপবর্তনের পরীক্ষা করা হয়, সেখানে অনেকগুলো চির থাকে বা অনেকগুলো ছিদ্র থাকে। তো প্রথমে আমরা একক চিরের দরুন অপবর্তন যেটা, সেটা বিষয়ে দেখি কিভাবে করা হয়।
আচ্ছা, এই জায়গাটা খেয়াল করো সবাই। তো এখানে প্রথমে একটা আলোর উৎস থাকে এস, এস দিয়ে আলোর উৎস বোঝানো হচ্ছে। এই আলোর উৎসটাকে মানে অতি ক্ষুদ্র একটা আলোর উৎস নেওয়া হয়। এই আলোর উৎসটাকে এমন ভাবে রাখা হয় যাতে এই এইখানে যে লেন্সটা নেওয়া হয়েছে এই লেন্সের প্রধান ফোকাস এবং আলোক উৎস একই বিন্দু হয়। অর্থাৎ আলোক উৎস থেকে যখন লেন্সে আলোক রশ্মিগুলো পড়বে মনে হবে যেন প্রধান ফোকাস থেকে আলোক রশ্মি আসছে। তো প্রধান ফোকাস থেকে আগত আলোক রশ্মিগুলো লেন্সে প্রতিসরণের পরে কি হয়, প্রধানকে সমান্তরালে চলে যায় না? প্রধানকে সমান্তরালে চলে যায়, তাই তো? জি স্যার। আচ্ছা, প্রধানকে সমান্তরালে চলে যায়। এর সামনে একটা পর্দা, এই পর্দার মধ্যে সরু একটা ছিদ্র করা হয়েছে, ওই ছিদ্র দিয়ে আলো প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এরপরে আলো প্রবেশ করার পর এইখানে একটা বড় লেন্স রাখা হয়েছে। তো এই লেন্সটাও এমন ভাবে রাখা হয় যাতে এই লেন্সের প্রধান ফোকাস এই পর্দার উপরে এই চিরের এই যে চিরের ঠিক মধ্যবিন্দু বরাবর যদি একটা রেখা কল্পনা করা হয় পর্দার উপরে, ওই পর্দার উপরে ওই বিন্দুটাই হবে এই লেন্সের প্রধান ফোকাস। তাহলে লেন্সের প্রধান ফোকাস কোনটা? এই যে চির অর্থাৎ ছিদ্র, ছিদ্রের মধ্যবিন্দু দিয়ে যদি আমরা একটা রেখা লম্বভাবে কল্পনা করি যা পর্দাকে ধরা যাক ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই লেন্সের প্রধান ফোকাস হবে ও বিন্দু। তাহলে কি হবে, এই লেন্সে প্রধানকে সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি এসে এই লেন্সে পড়লো, তাহলে প্রতিসরণের পর নিশ্চয়ই তারা প্রধান ফোকাসে মিলিত হয়, তাই না? প্রধানকে সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি এর উপর পড়লে এরা প্রধান ফোকাসে মিলিত হয়। অর্থাৎ এর প্রধান ফোকাস যেহেতু পর্দার উপরে ও বিন্দু, কাজে এই পর্দার উপরে ও বিন্দুতে এই আলোক রশ্মিগুলো মিলিত হবে। তো আলোক রশ্মিগুলো যদি ও বিন্দুতে মিলিত হয় তো দেখা যাচ্ছে যে সবগুলো আলোক রশ্মি ও বিন্দুতে একই দশায় অর্থাৎ সমদশায় মিলিত হয়। ফলে ও বিন্দুতে যে একটা আলো পাওয়া যাবে, মিলিত তরঙ্গ পাওয়া যাবে, সেই মিলিত তরঙ্গের বিস্তার হবে সবচেয়ে বেশি। তারপরে দেখো আমার কথাটা আবার বলি, এই আলোক রশ্মিগুলো যেগুলো সমান্তরাল ভাবে আসলো এই লেন্সের প্রতিসরণের পর এরা যখন ও বিন্দুতে মিলিত হবে তখন ওই আলোক রশ্মিগুলো প্রতিটি দশা হবে একই সমান দশা। সমান দশায় যদি এরা ও বিন্দুতে মিলিত হয় তাহলে তাদের উজ্জ্বলতা ও বিন্দুতে হবে সবচেয়ে বেশি। ফলে এখানে দেখা যাবে যে খুব উজ্জ্বল একটা আলো সৃষ্টি হয়েছে, এই বিন্দুতে একটা উজ্জ্বল আলো সৃষ্টি হয়েছে। আচ্ছা, এটা তো সাধারণ ঘটনা, স্বাভাবিক ঘটনা যেটা সেটা আলোচনা করলাম, কিন্তু অপবর্তনের যে ঘটনাটা সেটা আমরা এখন আলোচনা করব। তো আমার কথাটা খেয়াল করে রাখো ভালো করে। এই যে চির বা ছিদ্র, এই ছিদ্রের কিনারা দিয়ে আলোক রশ্মি যাওয়ার সময় এই আলোক রশ্মিগুলো বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাটাই হচ্ছে আলোর অপবর্তন। এখন বেঁকে গেলে কি হবে খেয়াল করে দেখো, এই কিনারা ঘেঁষে কিছু আলোক রশ্মি ধরা যাক বেঁকে এদিকে গেল, ধরা যাক থিটা কোণে বেঁকে গেল। এই কিনারা ঘেঁষেও তো কিছু আলোক রশ্মি বেঁকে যাবে, ধরা যাক এই কিনারা ঘেঁষেও কিছু আলোক রশ্মি থিটা কোণে বেঁকে যাবে, এখানে থিটা কোণে বেঁকে যাচ্ছে। তো যে আলোক রশ্মিগুলো এই কিনারা ঘেঁষে থিটা কোণের উপর দিকে বেঁকে গেল এবং এই নিচের কিনারা ঘেঁষেও থিটা কোণের উপর দিকে বেঁকে গেল, এই আলোক রশ্মিটাই হবে কি এরা নিজেরা পরস্পরের সাথে সমান্তরাল। এই সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন এই লেন্সের উপরে গিয়ে পড়বে প্রতিসরণের পর দেখা যাবে যে পর্দার উপরে এরা কোথাও গিয়ে মিলিত হয়েছে। এই বেঁকে যাওয়া আলোক রশ্মিগুলো যারা নিজেরা সমান্তরাল তারা লেন্সের প্রতিসরণের পর পর্দার উপরে অন্য কোথাও গিয়ে মিলিত হয়েছে। ফলে দেখা যাবে যে ওই বিন্দুতে আরেকটা উজ্জ্বল জোড়া পাওয়া যাবে বা উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে। এই এখানে মাঝখানে যেটা উজ্জ্বল জোড়া পাওয়া গিয়েছিল এটার পাশেই অন্য যে আরেকটা বিন্দুতে তারা মিলিত হলো এই সমান্তরাল রশ্মিদ্বয়, সেইখানে আরেকটা উজ্জ্বল জোড়া পাওয়া যাবে, এইটার নাম দেওয়া যাক পি। তো পি বিন্দুতে একটা উজ্জ্বল জোড়া পাওয়া গেল। এইভাবে কিছু আলোক রশ্মি হয়তো টুয়াইস থিটা কোণে বেঁকেছে, মানে আলো দ্বিগুণ কোণে বেঁকে গেল। তো এইভাবে আলো দ্বিগুণ কোণে যে আলোক রশ্মিগুলো বেঁকে গেল এরাও যখন পর্দার উপরে অন্য কোনো বিন্দুতে মিলিত হবে সেখানে
আর একটা উজ্জ্বল ডোরা তৈরি করবে বা আর একটা উজ্জ্বল বিন্দু তৈরি করবে। ফলে দেখা যাবে যে পর্দার উপরে মাঝখানে যে উজ্জ্বল বিন্দু এর উপরের দিকে পর্যায়ক্রমে আলো অন্ধকার এরকম সৃষ্টি করবে। আর উজ্জ্বল বিন্দু সৃষ্টি করবে কেন? কারণ যে সকল বিন্দুতে এরা সমদশায় মিলিত হচ্ছে সেখানে উজ্জ্বল বিন্দু তৈরি করবে, আর যে সকল বিন্দুতে তারা সমদশায় মিলিত হয়নি সেখানে অন্ধকার অবস্থা সৃষ্টি করবে। ঠিক একইভাবে নিচের দিকেও একই ঘটনা ঘটবে, আলো অন্ধকার এরকম পর্যায়ক্রমে সৃষ্টি করবে। তো অনেকটা ব্যতিচারের মতন। ব্যতিচারেও আমরা দেখেছিলাম যে পর্দার উপরে পর্যায়ক্রমে আলো অন্ধকার এরকম অবস্থা সৃষ্টি করে, এখানেও ঠিক একই রকম ভাবে আলো অন্ধকারের সৃষ্টি হয়। তবে ব্যতিচারের সাথে এটার পার্থক্য রয়েছে। ব্যতিচারে দুইটা ভিন্ন আলোর উৎস থাকে, এখানে আলোর উৎস একটি। ব্যতিচারে চির থাকে দুইটি, এখানে চির হচ্ছে একটি। আর ব্যতিচারের বেলাতে যে উজ্জ্বল ডোরা বা অন্ধকার ডোরা তৈরি করে সেই উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরাগুলোর প্রস্থ সমান থাকে, কিন্তু এখানে উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরাগুলোর প্রস্থ সমান থাকবে না। তো আমি তোমাদের একটা চিত্র দেখাই, এই ছবিটা দেখলে কিছুটা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ? এই যে মাঝখানে যে উজ্জ্বল ডোরাটা, এটা লাল রঙের আলো দিয়ে দেখানো হয়েছে। মাঝখানে যে উজ্জ্বল ডোরাটা সেটা অনেকখানি জায়গা জুড়ে, দেখো এখানে অনেকখানি জায়গা জুড়ে হবে। তারপরে যে উজ্জ্বল ডোরাটা সেটা এর তুলনায় একটু কম, তারপরটা আরো কম আরো কম, পর্যায়ক্রমে যতই উপরের দিকে যাচ্ছে ততই এর উজ্জ্বলতা কমে যাচ্ছে। তাহলে মাঝখানের যে উজ্জ্বল ডোরাটা এটার বিস্তৃতি বা এটার জায়গাটা সবচেয়ে বেশি, অর্থাৎ এটা সবচেয়ে বেশি উজ্জ্বলতা সৃষ্টি করে। নিচের দিকেও তাই, উজ্জ্বলতা ক্রমাগত কমে যাচ্ছে, দূরে যাচ্ছে যত ততই কমে যাচ্ছে। কিন্তু ব্যতিচারের বেলাতে কিন্তু তা হয় না। ব্যতিচারের বেলাতে প্রতিটা উজ্জ্বল ডোরা এবং প্রতিটা অন্ধকার ডোরার প্রস্থ সমান থাকে, সব জায়গায় উজ্জ্বলতা সমান থাকে, এরকম সমান থাকে। তো আমরা অপবর্তনের একক চিরে ধরুন অপবর্তনের চিত্রটা কেমন হয় সেটা দেখলাম। এখন এখানে একটা গাণিতিক সূত্র রয়েছে, আমরা সূত্রটা দেখব। তো দেখো এই চিত্রটা থাকুক, আমরা এর পাশে আর একটা চিত্র এঁকে এই গাণিতিক সমীকরণটা প্রমাণ করার চেষ্টা করি। দেখো আচ্ছা দেখো আমি এই চিত্রটাকে একটু বড় করে দেখাচ্ছি। ধরা যাক কোন একটা আলোক রশ্মি এইভাবে থিটা কোণে বেঁকে গেল উপরের দিকে, নিচের যে প্রান্ত সেখান থেকেও আলোক রশ্মিটা থিটা কোণে উপরের দিকে বেঁকে গেল, তারা এই লেন্সে প্রতিসরিত হয়ে পর্দার উপরে গিয়ে এখানে মিলিত হয়েছে, ফলে এখানে একটা উজ্জ্বল ডোরা তৈরি করেছে। তো এদের বেলাতে দেখো এই ক্ষেত্রে এই প্রথম উপরের দিকে যে আলোক রশ্মিটা সেইটা যে পথ অতিক্রম করলো এবং নিচের দিকে যে আলোক রশ্মিটা এটা যে পথ অতিক্রম করলো, এদের মধ্যে পথ পার্থক্য যেটা সেটা আমরা নির্ণয় করব কিভাবে? পথ পার্থক্য বলতে কি, এই আলোক রশ্মিটা এখান থেকে গিয়ে এখানে পৌঁছাতে যে দূরত্ব অতিক্রম করে এবং নিচের যে আলোক রশ্মিটা সেটা এখান থেকে গিয়ে এখানে যেতে যে দূরত্ব অতিক্রম করে, এই দূরত্বের যে পার্থক্য এটাকেই বলা হচ্ছে পথ পার্থক্য। এদের যে দূরত্বের পার্থক্য এটাকেই বলা হচ্ছে পথ পার্থক্য। তো পথ পার্থক্যটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এই যে চিরের প্রস্থ আমরা ধরলাম এ, চিরের উপরের বিন্দু, বুঝতে পারছো তো? যে এই চিরের প্রস্থ এটা হচ্ছে এ, চিরের প্রস্থটা হলো এ। জি স্যার। তো চিরের উপরের বিন্দু এ, এখান থেকে
এই রেখাটার উপর একটা লম্ব আঁকলাম এসি, এই বিন্দুটার নাম বি। তাহলে আমরা বলতে পারি যে এই আলোকরশ্মি এবং এই আলোকরশ্মির মধ্যে যে পথ পার্থক্য সেটা হলো এই বিসি পরিমাণ। খেয়াল করে দেখো, এইটুকুই হচ্ছে এদের মধ্যে পথ পার্থক্য, অর্থাৎ এইটা যে দূরত্ব অতিক্রম করলো এবং এটা যে দূরত্ব অতিক্রম করলো এদের মধ্যে দূরত্বের পার্থক্য অর্থাৎ পথ পার্থক্য। এখান থেকে যদি আমি এখানে লম্ব টানি, এই বিসিটাই হবে পথ পার্থক্য। ঠিক আছে, তাহলে পথ পার্থক্যটা কি? পথ পার্থক্যটা হলো বিসি। বিসি। বিসি, হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা বিষয় খেয়াল করো, আমার এখানে চিত্র আঁকাটা একটু বাঁকা হয়েছে, কিন্তু যদি ঠিকঠাক আঁকো দেখবা যে এই কোণটা যদি থিটা হয়, অর্থাৎ আলোকরশ্মিটা প্রথম যে আলোকরশ্মিটা সেটা যে থিটা কোণে বেঁকে গিয়েছে, ওই কোণটা যদি থিটা হয়, এইখানে এই রেখার সাথে এটার যে উৎপন্ন কোণ সেটাও ঠিকঠাক থিটা হবে। এটা থিটা হলে এটাও থিটা হবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা ওই চিত্র অনুযায়ী ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এ, এই ত্রিভুজে আমরা সাইন থিটা সমান কি লিখতে পারি? দেখো, সাইন থিটা কেন আমি পরে বলছি। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তো তাহলে দেখো এখানে আমাদের আলোচ্য কোণ হলো এটা, তাহলে বিসিটা লম্ব না? জি। বিসিটা হচ্ছে লম্ব, আর অতিভুজ হলো, অতিভুজ কোনটা? এবি। এবি। এসি। এবি এবি এবি। এবি। এবি অর্থাৎ এবি দৈর্ঘ্য মানেই হচ্ছে চিরের প্রস্থ, অর্থাৎ স্মল এ, তাই না? তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সাইন থিটা সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হলো এবি। আচ্ছা, এখন বিসিটা বিসি থাকুক, এবি এর পরিবর্তে চিরের প্রস্থ অর্থাৎ এ, এটা লেখা যায় না? এ লেখা যায় না? এবি এর পরিবর্তে এ লেখা যায় তো? জি স্যার। আচ্ছা, এ। জি লেখা যায়। ওকে, তাহলে এখান থেকে আমরা বিসি সমান এ সাইন থিটা লিখতে পারি। বিসি সমান লেখা যায় কি? এ সাইন থিটা, তাই না? এ সাইন থিটা। গুণ করে দিলাম, বিসি সমান এ সাইন থিটা। আচ্ছা, তাহলে এখানে তরঙ্গদয়ের পথ পার্থক্য বিসি সমান এ সাইন থিটা, এটা পাওয়া গেল। এরপরে বিষয়টা দেখো, আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে পরীক্ষা করলে দেখা যায় ওই পথ পার্থক্য ল্যামডা অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যের অর্ধেকের অর্থাৎ ল্যামডা বাই 2 এটার জোড় গুণিতক যদি হয়, পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হয়, তাহলে সেখানে অন্ধকার উজ্জ্বল ডোরা ওইটা এক্ষেত্রে মানে জোড় গুণিতক উল্টা। তোমার ধারণা হচ্ছে ব্যতিচারের বেলায়, কিন্তু অপবর্তনের বেলাতে, একক চিরের দরুন অপবর্তনের বেলাতে সেটা আবার উল্টা। ঠিক আছে, সেখানে তৈরি হবে হচ্ছে অন্ধকার ডোরা। তাহলে পথ পার্থক্য যখন ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হবে, তখন কি হবে? উজ্জ্বল ডোরা। আচ্ছা, তাহলে পথ পার্থক্য যখন ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হয় তখন দেখা যায় কি সেখানে অন্ধকার ডোরা সৃষ্টি হয়। আর পথ পার্থক্য যখন ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হয় সেখানে উজ্জ্বল ডোরা তৈরি হয়। তাহলে আমরা এই শর্ত অনুযায়ী দেখো উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরার সমীকরণটা কি পাই। দেখো, আমরা এই চিত্রটা এখন মুছে দিই, এটা আমাদের দরকার নাই। তাহলে আমরা লিখতে পারি আচ্ছা, অন্ধকার ডোরার ক্ষেত্রে পথ পার্থক্য অর্থাৎ এ সাইন থিটা, দেখো পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হতে হবে। তাহলে আমরা কি বলবো? পথ পার্থক্য আমরা বের করেছি আগেই এ সাইন থিটা, তাহলে এ সাইন থিটা কি হবে? ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হবে না অন্ধকারের ক্ষেত্রে, তাই তো? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে এ সাইন থিটা ইকুয়াল টু
a lambda by 2 into 2n, মানে জোড় সংখ্যাকে আমরা 2n দিয়ে প্রকাশ করি আর বিজোড় সংখ্যাকে 2n plus 1 দিয়ে প্রকাশ করি, এটা মনে রাখবা। তো জোড় সংখ্যাকে আমরা 2n দিয়ে প্রকাশ করি। তাহলে অন্ধকার ডোরার ক্ষেত্রে শর্তটা কি দাঁড়ালো, a sin theta equal to lambda by 2 into 2n। তো 2 2 কাটা যায়, কাটা গেলে থাকে কি a sin theta equal to a lambda। এটা হলো অপবর্তনের বেলাতে, এটা হলো আমাদের শর্ত, এটা মনে রাখবে তোমরা। আচ্ছা, অন্ধকারের শর্তটা আমরা দেখলাম, এখন আমরা উজ্জ্বল ডোরার ক্ষেত্রে শর্তটা দেখি। এখানে বলা হয়েছে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হবে। এই সূত্র অনুযায়ী দেখো কি পাওয়া যায়। উজ্জ্বল ডোরার ক্ষেত্রে পথ পার্থক্য হচ্ছে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক। তাহলে পথ পার্থক্য অর্থাৎ a sin থিটা ইকুয়াল টু ল্যামডা বাই 2 ইনটু বিজোড় সংখ্যাকে আমরা কিভাবে লিখি, জোড় সংখ্যাকে লিখি আমরা 2n, আর বিজোড় সংখ্যাকে আমরা কিভাবে লিখি 2n plus 1। 2n plus 1, গুড, 2n plus 1 অর্থাৎ a sin থিটা equal to 2n plus 1 into lambda by 2, এটাকে সাজিয়ে লিখলাম। তাহলে দেখো এটাই হলো অপবর্তনের ক্ষেত্রে উজ্জ্বল ডোরার শর্ত হচ্ছে এটা a sin theta equal to l 2n plus 1 into lambda by 2, আর অন্ধকার ডোরার ক্ষেত্রে শর্ত হচ্ছে a sin theta equal to n lambda। এই দুটো হলো শর্ত। তো এই শর্ত ব্যবহার করে আমরা থিটা অর্থাৎ থিটাকে বলা হয় যেই কোণে আলোক রশ্মিটা বেঁকে যায় এটাকে বলা হয় অপবর্তন কোণ। তো আমরা এই সূত্রগুলো ব্যবহার করে অপবর্তন কোণ অর্থাৎ থিটা নির্ণয় করতে পারি, আবার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। যদি অপবর্তন কোণের মান জানা থাকে তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি, তাই না? এগুলো আমাদের কাজে লাগবে। তো শিক্ষার্থীরা দেখো আমরা একক চিরের দরুন অপবর্তন এটা দেখলাম। তো আরেক ধরনের অপবর্তন রয়েছে, সেটা আমি বলেছিলাম যে অনেকগুলো চির দিয়ে অপবর্তনের পরীক্ষাটা করা হয়। সেটা কেন করা হয় সেটা আগে বলে নিই। মানে এটা করলেই তো চলতো, অপবর্তনের পরীক্ষা একটা করলেই তো চলতো, আবার অনেকগুলো চির দিয়ে পরীক্ষা করার দরকারটা কি ছিল, এটা আমাদের নিশ্চয়ই প্রশ্ন হতে পারে। তো কারণটা কি, এই যে এখানে বললাম যে থিটাটা হচ্ছে অপবর্তন কোণ। তো পরীক্ষা করে দেখা যায় যে এই অপবর্তন কোণের মান হয় প্র্যাকটিক্যালি অনেক কম, একেবারেই কম। কেমন হয়, সাধারণত থিটার মানটা যদি n এর মান 1 হয়, n এর মান 1 অর্থাৎ প্রথম অন্ধকার ডোরা বেলাতে কোণের মান দেখা যাবে কি যে অনলি 0.1 ডিগ্রি অথবা 0.15 ডিগ্রি, মানে একদমই কম। তোমরা দেখেছো যে চাঁদার মধ্যে কোণের যে এগুলো আঁকা থাকে এগুলো 1 ডিগ্রির মধ্যে আর মানে 1 ডিগ্রির মধ্যে যে ব্যবধান সেটা অত্যন্ত ক্ষুদ্র চাঁদার মধ্যে, তাই না? জি স্যার। একেবারে কম না? হ্যাঁ হ্যাঁ, আর সেই 1 ডিগ্রির 10 ভাগের 1 ভাগ হলো 0.1 ডিগ্রি। কাজেই প্র্যাকটিক্যাল ল্যাবে এই 0.1 ডিগ্রি কোণ নির্ণয় করাটা নিশ্চয়ই অনেক কঠিন, তাই তো? অনেক কঠিন বিষয় 0.1 ডিগ্রি নির্ণয় করা। সেই কারণে এইভাবে পরীক্ষা করাটা কঠিন। পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলো যদি একটা চির না নিয়ে অনেকগুলো চির দিয়ে পরীক্ষাটা করা হয় তাহলে দেখা যায় যে কোণের মানগুলো অনেক বেশি হয়, যা নির্ণয় করাটা খুব সহজ। যেমন n এর মান যদি 1 হয় তখন থিটার মান দেখা যায় মোটামুটি 14 ডিগ্রি 15 ডিগ্রি। 14 ডিগ্রি 15 ডিগ্রি নির্ণয় করাটা নিশ্চয়ই অনেক সহজ, অনেক সহজে নির্ণয় করা যাবে। এই কারণেই একটা চিরের দরুন অপবর্তন না করে অনেকগুলো চির দিয়ে অপবর্তনের এই পরীক্ষাটা করা হয়, যাকে বলা হয় অপবর্তন গ্রেডিং। মানে অনেকগুলো চির থাকবে ওই জিনিসটাকে বলা হয় অপবর্তন গ্রেডিং, অপবর্তন গ্রেডিং বলা হয়। তাহলে একক চিরের দরুন অপবর্তনের যে পরীক্ষাটা আমি দেখালাম এই তত্ত্বগুলো এগুলো তো বুঝেছো সবাই? জি এটা স্যার। বুঝেছো তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন অনেকগুলো চির অর্থাৎ যেটাকে বলা হয় অপবর্তন গ্রেডিং, এই অপবর্তন গ্রেডিং এর সাহায্যে কিভাবে অপবর্তনের পরীক্ষাটা করা হয় সেটা দেখি আমরা। দেখো
আচ্ছা, গ্রেটিং এর সাহায্যে অপবর্তন কিভাবে করা হয় সেটা আমি একটা চিত্র দিয়ে দেখাই। দেখো সবাই খেয়াল করো। আচ্ছা, দেখো আমি এস দিয়ে যেটা দেখালাম সেটা হলো আলোর উৎস। এর সামনে একটা পর্দা, এই পর্দার মধ্যে অসংখ্য পর 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 অনেকগুলো চিপ থাকে, অর্থাৎ অনেকগুলো ছিদ্র থাকবে পর পর, অনেকগুলো ছিদ্র থাকে। এই ছিদ্র বিশিষ্ট যে পর্দা সেটাকে বলা হয় অপবর্তন গ্রেটিং। এই অপবর্তন গ্রেটিং এর সাহায্যে আমরা অপবর্তনের পরীক্ষাটা দেখব। এখানে হলো পর্দা, এই পর্দার উপরেই এই অপবর্তনের ফলে উজ্জ্বল ডোরা বা অন্ধকার ডোরা এগুলো তৈরি হবে। তো দেখা যায় কি, এই যে আলোর উৎস, এই আলোর উৎস থেকে আলো তো চারদিকেই ছড়িয়ে পড়ে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে সব দিকে যায়। একদম আলোর উৎস বরাবর এইখানে যে চিরটা রয়েছে, খেয়াল করে দেখো, আলোর উৎস বরাবর যে চিরটা রয়েছে, এই চির বরাবর এখানে একটা উজ্জ্বল ডোরা তৈরি হয়। এই উজ্জ্বল ডোরাটাকে আমরা এইভাবে দেখাচ্ছি। আবার এখানে যে চিরটা রয়েছে সেই বরাবর একটা উজ্জ্বল ডোরা তৈরি হয়। আবার এখানে এরকম ভাবে উজ্জ্বল ডোরা তৈরি হয়, নিচের দিকেও তাই হবে, এদিকে উজ্জ্বল ডোরা তৈরি হবে। এরকম ভাবে প্রতিটা চিরের জন্য এখানে বেশ উজ্জ্বল ডোরা, মানে উজ্জ্বল ডোরা গুলো খুব স্পষ্ট ভাবে দেখা যায়। এরকম ভাবে অসংখ্য উজ্জ্বল ডোরা তৈরি হয়। এর মধ্যে ঠিক মাঝখানে যে উজ্জ্বল ডোরা রয়েছে এটাকে বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। রাইট, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এটাকে বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। আচ্ছা, এটাকে বলা হবে প্রথম উজ্জ্বল ডোরা, এটাকে বলা হবে দ্বিতীয় উজ্জ্বল ডোরা। ঠিক অনুরূপ ভাবে এটা হবে প্রথম অন্ধকার অন্ধকার ডোরা, এটা হবে দ্বিতীয় অন্ধকার ডোরা। এরকম ভাবে উপর দিকেও থাকে নিচের দিকেও থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে সূত্রটা আবার একটু অন্যরকম। সূত্রটা কিরকম আমরা দেখবো যে এই ক্ষেত্রে যেহেতু চির অনেকগুলো, এই জন্য এই ক্ষেত্রে সূত্রটা আবার ব্যতিচারের সাথে মিলে যায়। কিরকম, যে এই ক্ষেত্রে ব্যতিচারের বেলাতে যেরকম উজ্জ্বল ডোরার বেলাতে λ/2 এর জোড় গুণিতক, এখানেও তাই λ/2 এর জোড় গুণিতক। মানে একক চিরের দৈর্ঘ্যের অপবর্তনের বেলাতে উজ্জ্বল ডোরার বেলাতে λ/2 এর বিজোড় গুণিতক, আর অনেকগুলো চির অর্থাৎ গ্রেটিং এর বেলাতে উজ্জ্বল ডোরার বেলাতে λ/2 এর যোগ গুণিতক। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এক্ষেত্রে সূত্রটা কি হবে দেখো, সূত্রটা আগের সূত্র থেকেই সরাসরি এসেছে, সেই জন্য এটার প্রমাণটা দরকার নেই। আমি দেখো সূত্রটা বলে দিই, সেটা হলো যে গ্রেটিং এর ক্ষেত্রে গ্রেটিং এর ক্ষেত্রে উজ্জ্বল ডোরার জন্য a sin theta equal to n lambda, মানে ওই যে আসলে এটা কিভাবে এসেছে দেখো, λ/2 × 2n এখান থেকে এসেছে। যেটা বললাম যে গ্রেটিং এর বেলাতে উজ্জ্বল ডোরার জন্য কিন্তু আবার λ/2 এর যোগ গুণিত, উল্টাটা, মানে ব্যতিচার যেরকম ছিল ওরকম। তাহলে a sin theta equal to λ/2 এর যোগ গুণিত। তো এখানে 2 2 কাটা গেলে কি থাকে, a sin theta equal to n lambda। a sin theta সমান n lambda। হ্যাঁ, তো এখানে একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে যে একক চিরের দৈর্ঘ্য অপবর্তনের বেলাতে চিরের যে প্রস্থ সেটাকে a দিয়ে প্রকাশ করা হয়, আর যখন গ্রেটিং এর ক্ষেত্রে চিরের প্রস্থ সেটাকে a দিয়ে প্রকাশ না করে সেটাকে প্রকাশ করা হয় d দিয়ে। আমি এটা আগের সূত্রটার সাথে মেলানোর জন্য প্রথমে a লিখেছিলাম। আসলে এখানে যখন অপবর্তন গ্রেটিং ব্যবহার করা হয় তখন এই চিরের প্রস্থটাকে a দিয়ে প্রকাশ না করে d দিয়ে প্রকাশ করা হয়। এটা বোঝানোর জন্যই আমি এটা বললাম, তো এটা খেয়াল রাখবা। আচ্ছা, এবার দেখো এই সূত্রটাকে আমরা বক্স করে রাখি, এটাকে আমরা বক্স করে রাখি। তাহলে অপবর্তন গ্রেটিং এর বেলায় আমরা মনে রাখবো যে d sin theta equal to n lambda। d আর a একই জিনিস, শুধু
একক চিরের বেলাতে এ দিয়ে প্রকাশ করা হয়, আর গ্রেডিং এর বেলাতে ডি দিয়ে প্রকাশ করা হয়। পার্থক্য হচ্ছে এটুকু, মনে থাকবে তো? ঠিক আছে, বুঝতে পেরেছো তো এই জিনিসটা? আচ্ছা, তাহলে দেখো গ্রেডিং এর ক্ষেত্রে অন্ধকার ডোরার জন্য কি হবে? জি স্যার। জি স্যার। অন্ধকার ডোরার জন্য 2n+1। হ্যাঁ, অন্ধকার ডোরার জন্য d sin theta equal to 2n plus 1 into lambda by 2, তাই না? lambda by 2। রাইট, 2n plus 1 into lambda by 2, এটা হচ্ছে অন্ধকার ডোরার জন্য উল্টা। আচ্ছা, তাহলে আমরা দুইটা বিষয় আবার খেয়াল করি, প্রথম থেকে সূত্রগুলো আমরা আবার মনে মনে চিন্তা করার চেষ্টা করি, তাহলে মনে থাকবে। মনে রাখবা যে একক চিরের দৈর্ঘ্য অপবর্তন সেটা হচ্ছে উল্টা ঘটনা, মানে ব্যতিচারের সাথেই আমরা মনে রাখবো। একক চিরের দৈর্ঘ্য অপবর্তন সেটা হচ্ছে উল্টা ঘটনা। কিরকম? একক চিরের দৈর্ঘ্য অপবর্তনের বেলাতে উজ্জ্বল ডোরার শর্ত হচ্ছে a sin থিটা ল্যামডা বাই 2 এর বিজোড় গণিত উজ্জ্বল ডোরার বেলাতে, আর অন্ধকার ডোরার বেলাতে একক চিরের জন্য অপবর্তনের বেলাতে ল্যামডা বাই 2 এর জোড় গণিত। আর গ্রেডিং অর্থাৎ অনেকগুলো চিরের বেলাতে তখন আবার সাধারণ নিয়ম। কিরকম? উজ্জ্বল ডোরার বেলাতে পদ পার্থক্য যেটাকে ডি সাইন থিটা দিয়ে প্রকাশ করা হচ্ছে, ডি সাইন থিটা হচ্ছে ল্যামডা বাই 2 এর জোড় গণিত, আর ডি সাইন থিটা হচ্ছে ল্যামডা বাই 2 এর জোড় গণিত। আর অন্ধকার ডোরার বেলাতে এই ডি সাইন থিটা অর্থাৎ পদ পার্থক্য এটা হচ্ছে ল্যামডা বাই 2 এর বিজোড় গণিত। এই হচ্ছে সূত্রগুলো। আচ্ছা, তাহলে আমরা এই সূত্রগুলো মোটামুটি জানলাম। এখন আরেকটা বিষয় জানা দরকার আছে, সেটা আলোচনা করি। এইটুকু কি লেখা হয়েছে? এটুকু লেখা শেষ হয়েছে? জি স্যার। ওকে, তাহলে এখন একটা জিনিস দেখি আমরা। আচ্ছা, এখানে এই যে একটা চিরের যে প্রস্থ ডি, একটা চিরের যে প্রস্থ ডি, এটা কিন্তু দেওয়া থাকবে না। দেওয়া থাকবে কি এরকম ভাবে দেওয়া থাকবে যে প্রতি 1 মিটার দৈর্ঘ্যে চিরের সংখ্যা। এটা দেওয়া থাকবে। যেমন বলতে পারি যে প্রতি 1 মিটার দৈর্ঘ্যে চির রয়েছে 100টি বা 1000টি, মানে যে কয়টা থাকতে পারে। তাহলে প্রতি 1 মিটার দৈর্ঘ্যে চিরের সংখ্যা কয়টা সেটা দেওয়া থাকবে। সেখান থেকে একটি চিরের প্রস্থ অর্থাৎ ডি, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা দেখো। আমরা অনেকটা ঐকিকের মতন চিন্তা করি যে n সংখ্যক বা nটি চিরের মোট প্রস্থ সেটা হলো 1 মিটার। এটা বলা যায়, আগের কথাটাকে উল্টালে এরকম বলা যায় না যে 1 মিটার দৈর্ঘ্যের চির থাকে nটি, তার মানে কি nটি চিরের মোট প্রস্থ 1 মিটার, বলা যায় না? বলা যায় তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি যে একটি চিরের প্রস্থ সমান হবে 1/n এত মিটার, বলা যায়? বাই n মিটার। 1/n মিটার। তাহলে এটাই হচ্ছে একটি চিরের যে প্রস্থ, এটাই হচ্ছে তাহলে d, কারণ d হচ্ছে একটি চিরের প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি কি যে d ইকুয়াল টু তাহলে আমরা লিখতে পারি d ইকুয়াল টু 1/n। এইটা আরেকটা সূত্র, এটা মনে রাখবে। এটা একটা সূত্র, আগে দুইটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে যে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে আবার অন্ধকার ডোরার ক্ষেত্রে। আর এখন যেটা জানলাম সেটা হচ্ছে একটি চিরের প্রস্থ ডি, এই ডি নির্ণয়ের সূত্র। ডি নির্ণয়ের সূত্র হচ্ছে ডি ইকুয়াল টু 1/n। তো এটুকু বুঝেছো তো সবাই? এটুকু বুঝেছো তো? আচ্ছা, তাহলে একক চিরের দৈর্ঘ্য অপবর্তন এবং অপবর্তন গ্রেডিং এর সাহায্যে মানে অপবর্তন, এই দুইটা বিষয় আমরা দেখলাম, এবং এই দুইটা বিষয় সংক্রান্ত সূত্রগুলো আমরা দেখলাম। এখন এগুলো গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা আমরা দেখি। আমি একটা গাণিতিক সমস্যা সমাধান করাই, ছোট একটা গাণিতিক সমস্যা।
আচ্ছা দেখো, এটা একটা চির দেখানো হয়েছে, তার মানে কি এটা হলো একক চিরের দরুন অপবর্তন দেখানো হচ্ছে, তাই না? একক চিরের দরুন অপবর্তন দেখানো হচ্ছে। জি স্যার। আচ্ছা, এই একক চিরের দরুন অপবর্তনের বেলাতে যে চিরের প্রস্থ সেটা দেওয়া আছে 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। আর কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে চতুর্থ উজ্জ্বল ডোরা, সেই চতুর্থ উজ্জ্বল ডোরা সেটা পি বিন্দুতে গঠিত হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে এন এর মান হলো 4, চতুর্থ উজ্জ্বল ডোরা মানে এন এর মান 4। আচ্ছা, যে আলো ব্যবহার করা হয়েছে সেই আলো তরঙ্গ দৈর্ঘ্য 4800 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে আবার মিটারে নিতে হয়, কিভাবে মিটারে নিতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে অপবর্তন কোণ কত সেটা আমরা দেখব। তো দেখো আমরা কি কি দেওয়া আছে সেগুলো তুলে নিই। এ হলো 0.5 মিলিমিটার, অর্থাৎ 0.5 × 10⁻³ মিটার। তারপরে তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা 4800 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে মিটারে নিতে হয় কিভাবে দেখো, 4800 × 10⁻10 মিটার। মানে অ্যাংস্ট্রম থেকে মিটারে নেওয়ার নিয়ম হলো 10⁻10 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিটারে পাওয়া যাবে। আচ্ছা, আর ক্রম, ক্রম মানে এন, এন এর মান বলা আছে 4। তো অপবর্তন কোণ থিটা, থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু উজ্জ্বল ডোরা, তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কি হবে, একক চিরের দরুন সূত্রটা কি হবে, λ/2 এর যোগ গুণিতক হবে না বিজোড় গুণিতক হবে? বিজোড় গুণিতক না? হ্যাঁ, বিজোড় গুণিতক মানে একক চিরের দরুন উজ্জ্বল ডোরার বেলাতে λ/2 এর বিজোড় গুণিতক, তাই তো? আচ্ছা, তাহলে আমরা সূত্রটা ব্যবহার করি। a sin θ = 2n + 1 × λ/2। আচ্ছা, 2n + 1 2n + 1 × λ/2। এখান থেকে sin θ = এটা নিচে যাবে 2n + 1 × λ/2, পুরোটা নিচে a। তাহলে আগে আমরা এইটুকু মান বের করি। n এর মান হলো এখানে 4, তাহলে 2 × 4 + 1 × 4800 × 10⁻10/2 divided by 0.5 × 10⁻3। আচ্ছা, এটা ক্যালকুলেটরে একবারই করে ফেলবা, আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। এটা গুণ করলে আসে 9, 9 ইনটু এই জায়গাটাতে আসে 2400 × 10⁻10 by 0.5 × 10⁻3। আচ্ছা, এটা ক্যালকুলেশন করতে পারবা? ক্যালকুলেটর আছে সঙ্গে? ক্যালকুলেশন করতে পারবা? এটা ক্যালকুলেশন করে ফেলো। জি স্যার আছে। আচ্ছা, করে ফেলো, কত আসে দেখো তো, একবার করে ফেলো। জি স্যার পারবো। স্যার 4.32 আসছে তো, ইনটু 4.32 4.32 × 10⁻3। 10/3। হ্যাঁ, আচ্ছা, 4.32 × আচ্ছা, এখান থেকে সাইন ইনভার্স করে থিটার মান বের করো। সাইন ইনভার্স করে থিটার মানটা বের করো।
শিফট দিয়ে সাইন দাও, শিফট সাইন অ্যান্সার, তাহলে চলে আসবে। 3 2 হ্যাঁ, into 10 inverse 0.24 2.24, তাহলে থিটা স্যার হচ্ছে 0.24 2.24, তাই না? না স্যার 0.24 আসছে। আচ্ছা 0.24, ঠিক আছে। তাহলে দেখো চতুর্থ উজ্জ্বল ডোরার বেলাতেও কোণের মান কত কম, মাত্র 0.24 ডিগ্রি। এই কারণেই একক চিরের দরুন অপবর্তনের যে পরীক্ষাটা, এটা আসলে করাটা খুব কঠিন, এই জন্যই অপবর্তন গ্রেটিং ব্যবহার করা হয়। তো এই গাণিতিক সমস্যা যেটা দেখালাম, এটা বুঝতে পেরেছো তো? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা গুড। তাহলে আজকে আমরা মোটামুটি অনেকগুলো বিষয় শিখলাম। অপবর্তনের দুই ধরনের অপবর্তন, একক চিরের দরুন অপবর্তন, আবার অনেকগুলো চিজ অর্থাৎ অপবর্তন গ্রেটিং এর সাহায্যে অপবর্তন, এরপরে সেই সংক্রান্ত সূত্রগুলো দেখলাম, আমরা একটা গাণিতিক সমস্যাও সমাধান করলাম। তাহলে আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের পরের অংশ থেকে শুরু করব। তো আমি তোমাদের এই অধ্যায়ে আজকে যেটুকু পড়ালাম সেটুকু তোমাদের পড়া দিলাম। তোমরা কিন্তু এইটুকু শিখে আসবে, আমি এর উপরে গাণিতিক সমস্যা সমাধান করতে দিব আগামী ক্লাসে, ঠিক আছে? আচ্ছা অবশ্যই শিখে আসবে, আশা করি তোমাদের ঠিক আছে। এই অধ্যায়ে তাহলে সমস্যা থাকবে না। আমি যেভাবে পড়াচ্ছি এভাবে যদি তোমরা রেগুলার ক্লাস করো তাহলে সমস্যা থাকবে না, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।